স্মৃতি কার্টুন হাউস। অনেকদিন আগের কথা, কুসুমপুর রাজ্যের রাজা ছিল মহারাজ রুদ্রনারায়ণ। বিবাহের অনেক বছর পরও যখন মহারানী সংঘমিত্রার কোনো সন্তান হলো না, তখন মহারাজ আরও একটি বিবাহ করলেন। মহারাজের বিবাহে বড় রানী খুব কষ্ট পেল, কিন্তু সে মুখে কিছুই বলল না। তার সমস্ত রাগ গিয়ে পড়ল ছোট রানীর ওপর। আর তাই বিবাহের কিছু বছর পরই যখন ছোট রানী একটি কন্যা সন্তানের জন্ম দিলেন। রানীমা, এই যে নিয়ে এসেছি। সাবধানে নিয়ে এসেছিস তো? কাক পক্ষী তো টের পায়নি? না রানীমা, আপনি নিশ্চিন্তে থাকুন, কেউ কিচ্ছু জানতে পারেনি। ঠিক আছে, যা এটাকে নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে দিয়ে আয়। সবাই জানবে রানী মৃত সন্তান জন্ম দিয়েছে। মহারাজের কাছে ছোট রানীকে আমি বড় হতে দেব না। বড় রানীর কথা মতো দাসী রাজকন্যাকে নিয়ে জঙ্গলে গেল, কিন্তু জঙ্গলে যাওয়ার সাথে সাথেই এই যা, পাখিটা তো নিয়ে চলে গেল। আমি এবার কি করি? রাজকন্যাকে পাখিতে নিয়ে চলে গেল। এবার বড় রানী কিছু জিজ্ঞাসা করলে আমি কি বলবো? না না, এসব কথা বলার কোনো দরকার নেই। বড় রানীমা যা আমাকে নিশ্চিত শাস্তি দেবে। যাই বাবা, গিয়ে বলবো জঙ্গলে ফেলে দিয়ে এসেছি। পাখিটা উড়তে উড়তে এসে একটি কুঁড়ে ঘরের সামনে রাজকন্যাকে রেখে চলে গেল। কি দরজার সামনে দেখছি একটা বাচ্চাকে রেখে চলে গেছে, কিন্তু এখানে কে রেখে গেল ওকে? কোথা থেকে বা এলো? আমি এখন কি করি? হ্যাঁ গো, শুনছো? একবার এইদিকে এসো। কি হলো গগিনি? এত সকাল সকাল চেঁচামেচি করছো কেন? দেখো দেখো, এমনি কি আর চেঁচাচ্ছি? ঘরের দরজার সামনে একটা বাচ্চাকে ফেলে রেখে চলে গেছে। সে কি, বাচ্চাকে ফেলে রেখে চলে গেল? এখন কি হবে? দাঁড়াও, আমি বরং গিয়ে মোড়ল মশাইকে জানিয়ে আসি। দাঁড়াও, মোড়ল মশাইয়ের কাছে যেও না। আমাদের তো ছেলে মেয়ে নেই, আমরাই ওকে রেখে দিই না। ঘরের সামনে এভাবে পড়ে আছে, ও আমাদের কাছেই থাকুক, আমরা ওকে বড় করব। তা কতটা মন্দ বলেন? তাই করো, চলো ওকে তাহলে ভেতরে নিয়ে চলো। এরপর অনেকগুলো বছর কেটে গেল। এসো বন্ধু, এসো, তোমার অপেক্ষাতেই তো ছিলাম। হ্যাঁ বন্ধু, অনেকগুলো বছর পর তোমার রাজ্যে আবার ঘুরতে এলাম। সত্যি খুব ভালো লাগছে। সত্যি বন্ধু, তুমি যে রাজকুমারকে সাথে করে নিয়ে এসেছো, এতে আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ বন্ধু, তোমার নিমন্ত্রণ শুনে রাজকুমার আর না বলেনি। রাজকুমার নিজেই আসতে চেয়েছে। তা তুমি কেমন আছো বলো? আর আমি কেমন আছি? আমার থাকা না থাকা একই। শুধু রাজ্যবাসীর কথা ভেবেই রাজ্যে পড়ে আছি, না হলে কবে যে সব ছেড়ে চলে যেতাম। সত্যি, এত খোঁজাখুঁজির পরও তুমি রাজকন্যাকে কোথাও খুঁজে পেলে না। সে যে কোথায় আছে কে জানে। জানি না বন্ধু, সে কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। শুধু মনে হয় সেই দিন যদি আমি প্রাসাদে থাকতে পারতাম, তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না। আর কি করবে বলো,
আফসোস করা ছাড়া এখন আর কিছুই করার নেই। দোষীদের তো তুমি শাস্তি দিয়েছো, কিন্তু তাতে তুমি তোমার কন্যাকে তো আর ফেরত পেলে না। হ্যাঁ হ্যাঁ, বড় রানীকে আমি কারাগারে বন্দি করেছি, সেই দাসীকেও আমি বন্দি করেছি। ছোট রানী তারপর থেকেই শয্যাশায়ী। আমি যে কি করব। মহারাজ, আপনাদের কথার মাঝে কথা বলার জন্য আমায় ক্ষমা করবেন। আমি কি জানতে পারি যে আপনারা কি বিষয়ে কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই জানতে পারো। আমার কন্যার কথা বলছি। তার জন্মের পরই বড় রানী আর তার দাসী মিলে তাকে যে কোথায় ফেলে দিয়ে এসেছে আমরা কেউ জানি না। সে যে সুস্থ আছে এখনো, এই বিষয়ে আপনারা নিশ্চিত হন কি করে? হ্যাঁ, নিশ্চিত হচ্ছে তার কারণ দাসী বলেছিল যে জঙ্গলে সে যখন রাজকুমারীকে ফেলতে গিয়েছিল তখন কোনো এক পাখি এসে তাকে নিয়ে চলে যায়। আমরা অনুমান করছি পাখিটা নিশ্চয়ই তাকে নিয়ে গিয়ে কোনো নিরাপদ স্থানেই রেখেছে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো আমি তারপর কতবার লোক পাঠিয়েছি রাজকুমারীকে খুঁজে বার করার জন্য। আমি নিজে গেছি খুঁজতে, দূর দূরান্ত পর্যন্ত খুঁজেও তাকে কোথাও পাইনি। আচ্ছা, সে তো নিশ্চয়ই এখন অনেক বড় হয়ে গেছে, তাকে আপনি চিনবেন কি করে? দাসীর মুখে শুনেছিলাম তার কপালে একটি চন্দ্রাকৃতির দাগ রয়েছে। জন্ম থেকেই সেই দাগ আছে। সেই দাগ দেখেই তাকে চিনতে পারবো আমি। মহারাজ, আপনি যদি অনুমতি দেন তাহলে একবার আমি চেষ্টা করে দেখতে পারি। বা, ভালো তো। যা, যা তুই গিয়ে খুঁজে দেখ, যদি তুই রাজকুমারীকে খুঁজে পাস। হ্যাঁ হ্যাঁ, যাও না, যাও গিয়ে খুঁজে দেখো। যদি তুমি সত্যি খুঁজে বার করতে পারো তাহলে আমার থেকে বড় খুশি আর কেউ হতে পারবে না। ঠিক আছে, তাহলে আমায় আজ্ঞা দিন। আমি এখনই বেরোতে চাই, তবে আমি যাব ছদ্মবেশে, যাতে কেউ আমায় চিনতে না পারে। ঠিক আছে, তবে তাই হোক। মা, ও মা, আমি বেরোচ্ছি। তুই এত বেলায় কোথায় যাচ্ছিস? বাইরে কি রোদ উঠেছে, এখন কোথাও যেতে হবে না। ও মা, আমি একটু কমলার বাড়ি যাব। যাই না, রোদ উঠেছে তো কি হয়েছে, যাই না মা। ওহ চন্দ্রা, তোর এত জেদ না। আচ্ছা যা, তবে তাড়াতাড়ি দুপুরের মধ্যে ফিরে আসিস কিন্তু। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আসি এখন। অনেকগুলো দিন পেরিয়ে গেল, অনেকগুলো রাজ্য ঘোরা হলো, কিন্তু রাজকুমারীর সন্ধান তো কোথাও পেলাম না। কি যে করি এখন? আমি মহারাজকে অনেক আশা দিয়ে এসেছি, এখন যদি আমি খালি হাতে ফিরি মহারাজ তো নিরাশ হয়ে যাবেন। না না, রাজকুমারীকে আমায় খুঁজে বার করতেই হবে। আরে, দূরে একটা আশ্রম দেখছি, নিশ্চয়ই ওখানে কোনো সাধু বাবা আছেন। যাই, একবার গিয়ে দেখি। সাধু বাবারা অনেক কিছু জানেন, ওনাকে একবার জিজ্ঞাসা করে দেখি যদি রাজকুমারী কোনো সন্ধান দিতে পারে। আসুন রাজকুমার, বসুন। বাবা, আপনি সর্বজ্ঞ, আপনি জানেন আমি কেন এসেছি আপনার কাছে। তা জানি বই কি, কেন তুমি এসেছো আমি জানি, আর তুমি যে এখানে আসবে তাও আমি জানতাম। তাহলে বলে দিন বাবা, সেই রাজকুমারী কোথায় আছে? রাজকুমারীর সন্ধান আমি জানি। সেদিন যখন দাসী জঙ্গলে ফেলতে গিয়েছিল রাজকুমারীকে,
আমি আমার পোষা পাখিকে পাঠিয়েছিলাম রাজকুমারীকে উদ্ধার করে আনার জন্য। রাজকুমারী এখন নিরাপদেই আছে। এই জঙ্গল পেরোলে একটি গ্রাম দেখতে পাবে। সেই গ্রামে এক চাষির ঘরে বড় হচ্ছে রাজকুমারী। আপনি তো সবই জানতেন, তাহলে এতদিন কেন রাজকুমারীকে তার সঠিক জায়গায় পাঠিয়ে দেননি? রাজার মেয়ে হয়েও সে চাষির ঘরে বড় হয়েছে। সবকিছুরই একটা সঠিক সময়ের প্রয়োজন। সঠিক সময়ের আগে কোনো কাজই হয় না। রাজকুমারী এতদিন রাজপ্রাসাদে নিরাপদ ছিল না, তবে এখন সে রাজপ্রাসাদে নিরাপদেই থাকবে এবং তোমার সাথেই তার বিবাহ হবে। তাই আমি তোমাকেই তার সন্ধান দিলাম। সময় এসেছে রাজকুমারী তার নিজের রাজ্যে ফিরে যাওয়ার। যাও, রাজকুমারীকে নিয়ে রাজ্যে ফিরে যাও। আপনার আজ্ঞা শিরোধার্য সাধু বাবা, আমায় আজ্ঞা দিন। গ্রামে ঢুকে রাজকুমার চারদিকে রাজকুমারীকে খুঁজে বেড়াতে থাকে, কিন্তু কোথাও পায় না। শেষে এক নদীর পাড়ে রাজকুমারীকে খুঁজে পেল রাজকুমার। পেয়েছি, এই তো কপালে সেই চন্দ্রাকৃতি দাগ। এই রাজকুমারী। কিন্তু ওকে গিয়ে সব কথা বলে ও হয়তো ঘাবড়ে যাবে, ভয় পেয়ে যাবে। ওকে কিছু বলাটা ঠিক হবে না। ও যাদের কাছে বড় হয়ে উঠেছে তাদের কাছে যেতে হবে। এই যে শুনছেন, এখানে জমিদার বাড়িটা কোন দিকে? জমিদার বাড়ি? জমিদার বাড়ি সোজা যেতে হবে। আপনি জমিদার মশাইয়ের কেউ হন বুঝি? না না, আমি তো কাজের সন্ধানে এসেছি। একবার জমিদার মশাইয়ের কাছে গিয়ে দেখি যদি কোনো কাজ টাজ পাই, এই আর কি। ও তাই বলুন, আপনাকে তো চিনতেই পারছিলাম না। এই গ্রামে একদম নতুন, তাই না? হ্যাঁ, আমি তো এই এলাম এই গ্রামে। কাজের সন্ধানে টোটো করে ঘুরে বেড়াচ্ছি। থাকার জায়গা নেই, খাওয়ার কিছু নেই। দুদিন ধরে কিছু খাইনি জানেন। রাতের বেলা কোনো একটা গাছের তলায় রাত কাটাচ্ছি। এইভাবেই 1 সপ্তাহ চলছে, আর পাচ্ছি না। সে কি, আপনি এত কষ্ট করছেন? আচ্ছা, আপনি কিছু খাননি বললেন না? চলুন আমার সাথে আমার বাড়িতে চলুন, আমার মা আপনাকে খাওয়াবে। তাই ভালো, তাই চলুন। তাহলে তারপর যাব জমিদার বাড়িতে। চন্দ্রার বাড়িতে গিয়ে রাজকুমার তার নিজের পরিচয় দেয় চন্দ্রার মা বাবাকে, আর চন্দ্রার ব্যাপারে প্রশ্ন করে। কি কি বলেন? চন্দ্রা রাজকুমারী? হ্যাঁ, আমরা তো কিছুই জানতাম না। আমাদের দোষ নেবেন না, আমরা কিন্তু কিছু জানতাম না। সেসব আমি জানি, কিন্তু বলুন তো কি করে আপনারা পেলেন ওকে? সকালবেলা আমি দরজা খুলে বাইরে গিয়ে দেখি দরজার সামনে একটা বাচ্চা শিশু পড়ে রয়েছে। আমার দেখে ভীষণ কষ্ট হলো, তাই তারপর থেকে ওকে নিজের কাছে রেখে বড় করে তুলেছি। আপনারা ভয় পাবেন না, আমার সাথে মহারাজের কাছে চলুন। মহারাজ এতদিন পর তার কন্যাকে ফিরে পাবেন, আপনাদের উনি শাস্তি দেবেন না। কি বলে রাজকুমার, তুমি অসাধ্য সাধন করেছো? খুঁজে পেয়েছো আমার কন্যাকে? হ্যাঁ মহারাজ, আপনি আপনার সামনে যাকে দেখছেন সেই আপনার কন্যা চন্দ্রা। দেখুন কপালে সেই চন্দ্রাকৃতি দাগ রয়েছে। আর এছাড়াও ওর মা বাবাও এটা স্বীকার করেছেন যে চন্দ্রাকে ওনারা কুড়িয়ে পেয়েছিলেন। আপনাদের জন্য আমি আবার আমার কন্যাকে ফিরে পেয়েছি। আপনাদের কাছে আমি চির ঋণী হয়ে রইলাম। আপনারা এখন থেকে এই রাজবাড়িতেই থাকবেন, সসম্মানে রাজবাড়িতে থাকবেন আপনারা। বন্ধু, আমি রাজকুমারের সাথে
আমার মেয়ে চন্দ্রার বিবাহ দিতে চাই, যদি তোমাদের কোনো আপত্তি না থাকে। এ তুমি কি বলছো বন্ধু? আমার আপত্তি থাকতে যাবে কেন? চন্দ্রাকে আমি আমার পুত্রবধূ করে নিয়ে যাব, এ তো খুবই সৌভাগ্যের কথা। এর কিছুদিনের মধ্যেই রাজকুমার প্রতাপ গুপ্তের সাথে রাজকুমারী চন্দ্রার বিবাহ হয়ে যায় আর তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।